গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা বায়োর একটা চ্যাপ্টার পড়ব। বায়োর চ্যাপ্টারটা হচ্ছে দ্য সেল। এই চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব। তো নিজেদের বায়ো বুক ওপেন করো, বায়োলজি বুকটা ওপেন করো, চ্যাপ্টার সেলটা ওপেন করো। আমি চ্যাপ্টার সেলটা আজকে স্টার্ট করছি। এটা তোমাদের থার্ড চ্যাপ্টার। দেখো, এই যে সেল, এই সেল কি এটা আগে বুঝতে হবে। দেখো, আমরা আমাদের যে চারপাশে যে অ্যানিমালস রয়েছে বা প্লান্টস রয়েছে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় লিভিং অর্গানিজম। প্লান্টস, অ্যানিমালস, আমরা নিজেরাও, হিউম্যান বিংস, আমরা সবাই হচ্ছে লিভিং অর্গানিজম। কেন লিভিং অর্গানিজম? কারণ আমাদের মধ্যে লাইফ আছে। লিভিং অর্গানিজম তাদেরকেই বলে যে অর্গানিজম বা যে অ্যানিমালস বা প্লান্টসদের মধ্যে লাইফ আছে, তাদেরকে বলে লিভিং অর্গানিজম। অল দোজ লিভিং অর্গানিজম যাদেরকে আমরা বলবো, ওদের প্রত্যেকেরই কিন্তু লাইফ আছে। প্লান্টসেরও লাইফ আছে, অ্যানিমালসেরও লাইফ আছে, আমাদের হিউম্যান বিংসদেরও লাইফ আছে। তা আমরা সবাই হচ্ছে লিভিং অর্গানিজম, ঠিক আছে? তো সেল হচ্ছে লিভিং অর্গানিজমের একটা স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট বলতে পারো। স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট প্রত্যেকটা লিভিং অর্গানিজমে এই সেল রয়েছে। অনেকগুলো সেল একটার পর একটা জয়েন হয়ে একটা স্ট্রাকচার তৈরি হয় বা একটা বেসিক ফরমেশন হয়, একটা ফাংশন হয়, যার জন্য লিভিং অর্গানিজমদেরকে স্ট্রাকচার বা ফাংশনাল ইউনিটকে বলা হয় তোমার সেল। তাহলে সেলের ডেফিনেশন আমরা কি বলবো? যে সেল হচ্ছে একটা স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট প্রত্যেকটা লিভিং অর্গানিজমের। সেটা প্লান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে, হিউম্যান বিংস আমরা নিজেরা হতে পারি। মোট কথা লিভিং অর্গানিজম হবে, নন লিভিং কিন্তু হবে না, কারণ নন লিভিংসের মধ্যে লাইফই নেই। তো নন লিভিংয়ের মধ্যে সেলও থাকবে না। বুঝতে পারলে? তাহলে সেল আমরা কি লিখবো? আমরা লিখবো আ সেল ইজ দ্য base structural a cell is the base structural and functional unit of a living organism. লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। লিভিং অর্গানিজম আমি কাকে বললাম? কাদেরকে লিভিং অর্গানিজম বললাম? যাদের মধ্যে লাইফ আছে, যে অর্গানিজমের মধ্যে, যেমন প্লান্ট হতে পারে, অ্যানিমালস হতে পারে, আমরা নিজেরা হতে পারি, হিউম্যান বিংস। ঠিক আছে, এটা হচ্ছে লিভিং অর্গানিজমস। বুঝতে পারলে? মনে রাখবে, যে কোনো ফাংশনই লিভিং অর্গানিজমের হোক না কেন, লিভিং অর্গানিজমের যে কোনো ফাংশনই হোক না কেন, যে কোনো কাজই হোক, সেই কাজ কিন্তু হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেল। এই সেল থাকার জন্য। যেমন ধরো, প্লান্ট কি করে? রুট দিয়ে ওয়াটার অ্যাবজর্ব করে। তো মাটির তলা থেকে রুট দিয়ে প্লান্ট ওয়াটার অ্যাবজর্ব করে। তো এটা হচ্ছে প্লান্টের রুটের কাজ। তো রুট কেন এই কাজটা করতে পারে? বিকজ অফ প্রেজেন্স অফ সেল ইন দ্য রুটস। বিকজ রুটসের মধ্যে সেল আছে, সেই সেলই এই কাজটা করে, মাটির তলা থেকে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। বুঝতে পারলে? যেমন ধরো, প্লান্টের একটা পার্ট, ধরো আমি বললাম তোমাকে লিফ। লিফ আমরা সবাই জানি যে লিফের কাজ কি। লিফের কাজ হচ্ছে কি? খাবার তৈরি করা, মানে ফুড প্রিপেয়ার করা গাছের জন্য, তাই তো? তো এই লিফ কেন ফুড প্রিপেয়ার করতে পারে? কেন স্টেম করতে পারে না? কেন রুট করতে পারে না? কেন ফ্লাওয়ার করতে পারে না? লিফই কেন করতে পারে? তার কারণ লিফের মধ্যেই ওই সেলটা আছে ফুড প্রিপেয়ার করার জন্য, যার জন্যই লিফ ফুড প্রিপেয়ার করতে পারে। বুঝতে পারলে? তো এই যে ফুড প্রিপেয়ার করা একটা ফাংশন, রুট দিয়ে ওয়াটার অ্যাবসর্ব করা এটা একটা ফাংশন। তো এরকম ডিফারেন্ট ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমাদের প্লান্টের হয় বিকজ অফ প্রেজেন্স অফ সেল। শুধু প্লান্টের নয়, অ্যানিমালসেরও তাই, আমাদেরও তাই। আমি তোমাকে প্লান্টের এক্সাম্পলটা দিয়ে বোঝালাম, অ্যানিমালসদেরও তাই, আমাদেরও তাই। যেমন অ্যানিমালসরা মুভ করতে পারে, দৌড়তে পারে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে হয়তো। কেন? বিকজ অফ প্রেজেন্স অফ সেল। বুঝতে পারলে? কী সেল থাকে না এখানে? তাদের মেন যে মুভমেন্টের জন্য, শুধু অ্যানিমালসদের নয়, আমাদের নিজেদেরও, আমরা যে দৌড়তে পারছি বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারছি, অ্যানিমালসরাও পারে। কেন করতে পারি? বিকজ অফ প্রেজেন্স অফ মাসেল। আমাদের মাসেল রয়েছে, তাই তো? পায়ে মাসেল আছে। বুঝতে পারলে? এবার মাসেলের মধ্যে সেল থাকে। কারণ আমি কি বললাম? প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যে কিন্তু সেল থাকবে, যেটা হচ্ছে লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। এবং যে কোনো ফাংশন যদি আমরা দেখি, প্লান্টের হোক, অ্যানিম্যালের হোক, হিউম্যান বিংসের হোক, সেই ফাংশন কিন্তু হবে বিকজ অফ প্রেজেন্স অফ সেল। তো জেনারেলি মুভমেন্টের জন্য কি ইনভলভড হয়? মাসেল ইনভলভড হয়, পায়ের মাসেল ইনভলভড হয়, লেগ মাসেল ইনভলভ থাকে। সো লেগের মধ্যে এই সেলটা থাকে। বুঝতে পারলে? যাতে আমরা দৌড়তে পারি বা অ্যানিমালস দৌড়তে পারে।
বুঝতে পারলে? প্লান্ট তো দৌড়তে পারে না, প্লান্ট তো ফিক্স। অ্যানিমালস আর হিউম্যান বিংস আমরা দৌড়তে পারি, তো আমাদের লেগ মাসেলের জন্য আমরা মুভমেন্ট করতে পারি, হাঁটতে পারি, দৌড়তে পারি। তো লেগ মাসেলে কী থাকে? এই সেল থাকবে। আমাদের গোটা শরীরেই কিন্তু, আমাদের হিউম্যান বিংসের কথা বলছি, আমাদের হিউম্যান বিংসের গোটা শরীরেই কিন্তু প্রচুর সেল আছে, সব জায়গায়, বিভিন্ন অর্গ্যানে, বিভিন্ন লোকেশনে। অ্যানিমালসেরও তাই, প্লান্টসেরও তাই। বুঝতে পারলে? এবার প্রত্যেকটা যে ফাংশন আমরা করি, সেই প্রত্যেকটা ফাংশনেই কিন্তু সাম সেলস আর ইনভলভ, কিছু সেল কিন্তু ইনভলভ থাকে পার্টিকুলার সেই জায়গায়। বুঝতে পারলে? তার মানে আমরা দেখলাম কি না, সেল হচ্ছে আমাদের লিভিং অর্গানিজমের একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, খুব দরকারি বা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, সেল কিন্তু মনে রাখবে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, আর প্রত্যেকটা লাইফ প্রসেসের ফাংশন কিন্তু করতে পারে। সেল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে। আমাদের বডিতে কিন্তু প্রচুর সেল আছে, ইনফ্যাক্ট লিভিং অর্গানিজমে প্রচুর সেল থাকে, নিউমেরাস সেল। আর প্রত্যেকটা সেলই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারে, এবং প্রত্যেকটা সেলেরই কিন্তু একটা ডেফিনাইট কাজ আছে। বুঝতে পারলে? তাহলে আমরা কি বলবো, যে আ সেল ক্যান লিভ ইন্ডিপেন্ডেন্টলি অন ইটস ওন অ্যান্ড দে ক্যান পারফর্ম অল দ্য লাইফ প্রসেসেস। ঠিক আছে? সেই জন্যই সেলকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ লাইফ। সেলকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ লাইফ, বিল্ডিং ব্লকস অফ লাইফ। এই কোশ্চেনটা দেয় যে হোয়াই সেল ইজ কল্ড বিল্ডিং ব্লকস অফ লাইফ, বিকজ সেল ক্যান পারফর্ম অল দ্য ফাংশনস অ্যান্ড সেল ক্যান লিভ ইন্ডিপেন্ডেন্টলি অন ইটস ওন, দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ বিল্ডিং ব্লকস অফ লাইফ। বুঝতে পারলে? আচ্ছা, মনে রাখবে সেল কিন্তু খুবই ছোট, মানে দে আর ভেরি স্মল, ভেরি মাইনিউট, এবং আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পারবো না, আমরা নেকেড আইতে কিন্তু সেল দেখতে পারবো না, এতটাই ছোট। বুঝতে পারলে? এদেরকে দেখার জন্য দরকার পড়ে হচ্ছে মাইক্রোস্কোপের, সেলকে দেখার জন্য দরকার পড়ে হচ্ছে মাইক্রোস্কোপ, এতটাই ছোট। ক্লিয়ার হলো? তাহলে সেল নিয়ে একটা বেসিক আইডিয়া হলো যে সেল কাকে বলে, সেলের কি কাজ, কেন সেল এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসবো ডিসকভারি অফ সেল। ডিসকভারি অফ সেল, সেল ডিসকভার হয়েছিল তার একটা ব্রিফ আমরা ডিসকাশন করব। দেখো, আমরা এইমাত্র দেখলাম যে সেল কিন্তু খালি চোখে দেখা যায় না, কারণ সেল কিন্তু খুবই ছোট, সেলস আর ভেরি মাইনিউট, যার জন্য সেলস কিন্তু খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? সেল দেখার জন্য আমাদের দরকার পড়ে কি একটা ডিভাইসের, সেই ডিভাইসের নাম হচ্ছে মাইক্রোস্কোপ। ঠিক আছে? এবার মাইক্রোস্কোপ কেউ নিশ্চয়ই ডিসকভার করেছিল, না হলে সেল তুমি দেখবে কি করে? মাইক্রোস্কোপ তো নিশ্চয়ই কেউ ডিসকভার করেছিল। তো মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে অ্যান্টন ভ্যান লিউয়েনহুইক। কি বললাম নামটা? অ্যান্টন ভ্যান লিউয়েনহুইক। একটু কমপ্লিকেটেড স্পেলিংটা, দেখলেই বুঝতে পারবে। সায়েন্টিস্টের নাম হচ্ছে অ্যান্টন ভ্যান লিউয়েনহুইক। স্পেলিংটা ভালো করে দেখবে। অ্যান্টন ভ্যান স্পেলিংটা প্রবলেম হবে না, কারণ এটা সিম্পল স্পেলিং আছে, ANTON, অ্যান্টন, VAN, ভ্যান, অ্যান্টন ভ্যান। এই লিউয়েনহুইক স্পেলিংটা একটু কমপ্লিকেটেড, দেখো ভালো করে স্পেলিংটা। LEE, আমি বলছি এখানে LEUWENHOEK, লিউয়েনহুইক, অ্যান্টন ভ্যান লিউয়েনহুইক। ইনি একজন ডাচ সায়েন্টিস্ট। ইনি সবার প্রথম সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন। সিম্পল মাইক্রোস্কোপ, হি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট হু ডিসকভার সিম্পল মাইক্রোস্কোপ। প্রথম সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন অ্যারাউন্ড মোটামুটি ধরো 1632 থেকে 1723, এই টাইম পিরিয়ডে। মানে এখন চলছে 2021, তো ভাবো কত আগে। 1632 থেকে 1723, মোটামুটি এই টাইমে হি ডিসকভার্ড সিম্পল মাইক্রোস্কোপ। ঠিক আছে? আচ্ছা, এই সিম্পল মাইক্রোস্কোপে অ্যাকচুয়ালি বেসিক্যালি কী থাকে বলো তো? লেন্স থাকে, লেন্স। আমাদের ক্যামেরায় যেরকম লেন্স থাকে, সেরকম মাইক্রোস্কোপেও লেন্স থাকে। এটাই হেল্প করে আমাদের যে কোনো খুব মাইনিউট পার্টিকেল বা খুব ছোট অবজেক্ট দেখার জন্য। তো সেরকম সিম্পল মাইক্রোস্কোপেও কিন্তু লেন্স থাকবে। সিম্পল মাইক্রোস্কোপের যে লেন্সটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিঙ্গেল লেন্স, মানে একটাই লেন্স থাকে। ঠিক আছে? তো সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট অ্যান্টন ভ্যান লিউয়েনহুইক। সিম্পল মাইক্রোস্কোপ, একটাই সিঙ্গেল লেন্স থাকে। এই সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে প্রথম কিন্তু উনি সেল দেখেছিলেন। সে সেলটা ছিল কি সেল? ব্লাড সেল দেখেছিলেন, যে ব্লাডে কীরকম সেল আছে। আমি একটু আগেই বললাম যে লিভিং অর্গানিজম কিন্তু টোটালটাই সেল দিয়ে তৈরি। তো
সিম্পল মাইক্রোস্কোপ প্রথম ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট অ্যান্টন ভ্যান লিভেনহুয়েক, হুইচ ইজ কম্পোজড অফ সিঙ্গেল সেলস, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস সিম্পল মাইক্রোস্কোপ হি ফার্স্ট স দ্য ব্লাড সেলস, ব্লাড সেলটা দেখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরও অনেক সেল দেখেছেন, কিন্তু প্রথমেই ব্লাড সেলটাই দেখেছিলেন, বুঝতে পারলেন? আচ্ছা, এরপর একজন সায়েন্টিস্টের কথা আমি বলবো, উনিও কিন্তু মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন, কিন্তু ওনার মাইক্রোস্কোপটা কিন্তু আরও পাওয়ারফুল ছিল। মানে সিম্পল মাইক্রোস্কোপে একটা লেন্স ইউজ করা হয়েছিল, অ্যান্টন ভ্যান লিভেনহুয়েক ডিসকভার করেছিলেন। এরপর যিনি সায়েন্টিস্ট আমি নাম বলবো, উনিও কিন্তু মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন, কিন্তু ওনার মাইক্রোস্কোপটা আরও পাওয়ারফুল ছিল, সিম্পল মাইক্রোস্কোপের থেকেও পাওয়ারফুল ছিল। ঠিক আছে, ওনার নাম হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ওনার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক ইনিও মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন। মাইক্রোস্কোপটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ হুইচ ইজ মেড আপ অফ ডাবল লেন্স, দুটো লেন্স দিয়ে তৈরি, ডাবল লেন্স, দুখানা লেন্স দিয়ে তৈরি ছিল, মানে দুটো লেন্স ইউজ করা হয়েছিল এখানে, টু লেন্সেস। এবার বুঝতেই পারছো, সিম্পল মাইক্রোস্কোপে একটা লেন্স আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন স্যার রবার্ট হুক, সেখানে দুটো লেন্স ছিল। তার মানে কি কম্পাউন্ড মাইক্রোস্কোপ আরও পাওয়ারফুল দেন দ্যাট অফ সিম্পল মাইক্রোস্কোপ, তো কম্পাউন্ড মাইক্রোস্কোপে আরও ভালোভাবে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, উনি কি দেখেছিলেন না, উনি এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ ডিসকভার করে কর্কের ভেতরে কি সেল থাকে দেখেছিলেন, স্লাইস অফ কর্ক, স্লাইস অফ কর্ক, এই স্লাইস অফ কর্কের মধ্যে কী কী সেল রয়েছে সেই সেলগুলো উনি স্টাডি করেছিলেন, অবজার্ভ করেছিলেন, বুঝতে পারলেন? এবং এই যে রবার্ট হুক আমি সায়েন্টিস্টের নাম বললাম, এই সায়েন্টিস্ট এই কারণেই এতটা ইম্পর্টেন্ট, কারণ ইনিই কিন্তু মানে নাম দিয়েছিলেন যে সেল যে নামটা, এই নামটা কিন্তু ইনি ফার্স্ট দিয়েছিলেন, রবার্ট হুক। হি ইজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট হু টার্মড দ্য সেল, মানে সেল নামটা প্রথম দিয়েছিলেন কিন্তু রবার্ট হুক। তো আমাকে যদি কোয়েশ্চেন করে যে সেল ডিসকভার্ড অ্যান্ড নেমড ফর দ্য ফার্স্ট টাইম বাই হুইচ সায়েন্টিস্ট, বাই হু, আমি আনসার করব রবার্ট হুক। ঠিক আছে, এই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, মোটামুটি সালটা ধরে নাও 1665, 1665-এ, অ্যারাউন্ড 1665। ঠিক আছে, মানে আমি তোমাকে বলছি যে রবার্ট হুক প্রথম সেল নামটা দিয়েছিলেন, মানে ফার্স্ট সেল নামটা দিয়েছিলেন ইন 1665-এ। আর এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ যদি আমাকে বলা হয় যে কবে ডিসকভার করেছিলেন, ওটা হবে তোমার অ্যারাউন্ড 1635 থেকে 1703, এই পিরিয়ডে, 1635 থেকে 1703 এই পিরিয়ডে উনি কম্পাউন্ড মাইক্রোস্কোপ ডিসকভার করেছিলেন, আর সেল নামটা দিয়েছিলেন ইন 1665। তার জন্য এই ইয়েটা খুব ইম্পর্ট্যান্ট, সায়েন্টিস্ট খুব নামটা খুব ইম্পর্ট্যান্ট, যে রবার্ট হুক হচ্ছে প্রথম সায়েন্টিস্ট যিনি 1665-এ সেল ডিসকভার করেছেন অ্যান্ড তার নাম দিয়েছেন। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার আমি বলি এই যে সেল, এই নামটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, সেই ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে সেলুলা, ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে সেলুলা, CELLULA, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, সেলুলা, CELLULA, এই ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে এই সেল নামটা নেওয়া হয়েছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তো এই দুটো সায়েন্টিস্টের নাম কিন্তু পড়বে, দুটো সায়েন্টিস্টের নামে কিন্তু ইম্পর্টেন্ট, বাট রবার্ট হুকটা মনে রাখবে কারণ উনি সেল নামটা দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করে রবার্ট হুক যে কর্কের মধ্যে সেলটা দেখেছিলেন, এই সেলগুলো ছিল অ্যাকচুয়ালি ডেড সেলস। এটা কোশ্চেন করে যে রবার্ট হুক যে সেলস অবজার্ভ করেছিলেন আফটার ইনভেন্টিং কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেই সেলগুলো কীরকম সেল না, সেলগুলো ছিল ডেড সেল। ঠিক আছে, যেরকম রবার্ট হুক তোমার এই অ্যান্টন ভ্যান লিভেনহুয়েক যেরকম সিম্পল মাইক্রোস্কোপ ইউজ করে প্রথম ব্লাড সেলগুলো অবজার্ভ করেছিলেন, এই ব্লাড সেলগুলো কিন্তু ডেড সেল ছিল না, এগুলো লিভিং সেল ছিল। কিন্তু রবার্ট হুক কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করে যে কর্কের মধ্যে সেলগুলো দেখেছিলেন, সেই কর্কের মধ্যে সেলগুলো কিন্তু তোমার লিভিং সেল ছিল না, ওগুলো ডেড সেল ছিল, এটা মনে রাখবে। তার মানে রবার্ট হুক হ্যাড অ্যাকচুয়ালি অবজার্ভড ডেড সেলস। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি আমি পরের পার্টে। তাহলে ডিসকভারি অফ সেল আমরা বুঝলাম যে সেল ন্যাকেড আইজে দেখা যায় না, তার কারণ সেল খুবই ছোট, সেল দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার পড়ে। মাইক্রোস্কোপ দুজন সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন, সেটাও আমরা পড়লাম, একটা সিম্পল মাইক্রোস্কোপ, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ।
সিম্পল মাইক্রোস্কোপ তৈরি হয় সিঙ্গেল লেন্স দিয়ে, একটাই লেন্স থাকে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ তৈরি হয় দুটো লেন্স দিয়ে। তো অবভিয়াসলি কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ ওয়ে মোর পাওয়ারফুল দ্যান সিম্পল মাইক্রোস্কোপ, তাই তো? আচ্ছা, এরপর আমরা চলে আসি সেলের কিছু কিছু প্রপার্টি। দেখো, নাম্বার 1 প্রপার্টি হচ্ছে সেল হচ্ছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আমরা একটু আগে পড়লাম, তার মানে সেলকে বলা হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ, মানে সেলটাই হচ্ছে মেন লিভিং অর্গানিজমের কম্পোনেন্ট। তার কারণ উইদাউট সেল কিন্তু আমাদের বডি কোনো রকম কোনো ফাংশন করবে না। আমাদের হিউম্যান বিংস বলো, প্লান্ট বলো, অ্যানিমালস বলো, আমরা যে ফাংশনগুলো করছি বিকজ অফ দিস সেল। উইদাউট সেল আমরা লিভিং অর্গানিজম কিন্তু কোনো ফাংশনই করতে পারবো না, তাই তো? তাহলে সেলকে বলা হয় ওই জন্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ অর বেসিস ইউনিট অফ লাইফ। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব? সেল, সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল and functional unit of life. A cell is the basic structural and functional unit of life. ঠিক আছে? আচ্ছা, আর কি পড়লাম একটু আগে? আমি যদি সাম আপ করি, যে যে কথাগুলো বললাম, আর কি কি বললাম না, সেল হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে। সেল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে আর সমস্ত কাজই করতে পারে, তাই তো? তাহলে আমরা লিখব কি? আ সেল ইজ ক্যাপেবল, আ সেল ইজ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। আ সেল ইজ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। আর সেল কী করতে পারে? সমস্ত কাজই করতে পারে। সেল ক্যান পারফর্ম অল দ্য ফাংশনস ফর ইট সার্ভাইভাল। মানে সেল তো লিভিং অর্গানিজম, তো সেল সার্ভাইভ করার জন্য কিন্তু সমস্ত কাজই করতে পারবে। বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখব? আ সেল ক্যান পারফর্ম অল এসেনশিয়াল ফাংশনস ফর ইটস সার্ভাইভাল। সার্ভাইভ করার জন্য সমস্ত ফাংশনই সেল করতে পারে। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার কী বলবো? 4 নাম্বার হচ্ছে যে বেশিরভাগ সেলই কিন্তু মাইক্রোস্কোপিক, মানে এতটাই ছোট যে তাদেরকে তুমি খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবে না। মানে কথাটা বুঝতে হবে, আমি কি বললাম? বেশিরভাগ সেলই মাইক্রোস্কোপিক, কারণ সেল তুমি খালি চোখে তো দেখতেই পারবে না। কিছু কিছু সেল আছে এতটাই ছোট যে সিম্পল মাইক্রোস্কোপেও দেখা যায় না, তাদের জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ দরকার পড়ে। তার কারণ কম্পাউন্ড মাইক্রোস্কোপ হচ্ছে আরও পাওয়ারফুল। বুঝতে পারলে? তাহলে বেশিরভাগ সেলই হচ্ছে মাইক্রোস্কোপিক, তাদেরকে দেখার জন্য তোমার মাইক্রোস্কোপ লাগবেই লাগবে, সিম্পল হোক বা কম্পাউন্ড হোক। কিন্তু কিছু কিছু সেল আছে তারা সিম্পল মাইক্রোস্কোপেও দেখা যায় না, তারা আরও ছোট, তাদেরকে দেখতে গেলে তোমার কম্পাউন্ড মাইক্রোস্কোপ লাগবে, যেহেতু কম্পাউন্ড মাইক্রোস্কোপ আরও পাওয়ারফুল। কথাটা বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, আর কি না, প্রত্যেকটা অর্গানিজমের যেরকম একটা লাইফ স্প্যান আছে, সেরকম সেলেরও কিন্তু লাইফ স্প্যান আছে। বুঝতে পারলে? লাইফ স্প্যান মানে কি? কতদিন সার্ভাইভ করতে পারবে। যেরকম ধরো আমরা হিউম্যান বিংস তো যেরকম আমাদের জন্ম হয়েছে, একদিন না একদিন মরতেই হবে, সারা জীবন তো আর বেঁচে থাকতে পারবে না। তার মানে আমাদের হিউম্যান বিংসের একটা লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা অ্যানিমালসেরও লাইফ স্প্যান আছে, প্লান্টদেরও লাইফ স্প্যান আছে, সেরকম সেলেরও লাইফ স্প্যান আছে। একটা সেল কিন্তু মানে সার্ভাইভ করেই যাবে এরকম কিন্তু নয়, তাদের একটা টাইম লিমিট আছে, যেটাকে লাইফ স্প্যান বলা হয়, যে কতদিন বাঁচবে, কতদিন সার্ভাইভ করবে। বুঝতে পারলে? তো প্রত্যেকটা সেলের কিন্তু লাইফ স্প্যান রয়েছে। ঠিক আছে, মনে থাকবে, এভরি সেল হ্যাজ আ লাইফ স্প্যান। তাহলে আমরা কি লিখব? এভরি সেল হ্যাজ আ লাইফ স্প্যান। প্রত্যেকটা সেলেরই লাইফ স্প্যান আছে, মনে থাকবে। আচ্ছা, যে সেলগুলো ধরো কন্টিনিউয়াসলি বডিতে কাজ করছে বা বডি ফাংশানে ইনভলভ, প্রত্যেকটা সেলই অ্যাকচুয়ালি ইনভলভ, তো দেখবে অনেক সময় কি হয়, সেল ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন ধরো, যদি তুমি ধরো কোনো কারণে হয়তো পড়ে গেলে, ধরো সাইকেল চালাচ্ছ, সাইকেল থেকে কোনো কারণে পড়ে গেলে, তা হাতটা ছুলে যাবে তো, তাহলে যে জায়গাটা ছুলবে সেই জায়গা থেকে রক্ত বেরোবে, চামড়া উঠে যাবে, তার মানে কি সেই জায়গায় যে সেলগুলো ছিল সেই সেলগুলো তোমার ড্যামেজ হয়ে গেল। বুঝতে পারলে? এবার সেই জায়গায় চামড়াটা কি আবার নতুন করে তৈরি হবে, তো সেই জায়গাটা হিল হবে, সেই উন্ড যেটা রয়েছে সেই উন্ডটা আবার নতুন করে হিল হবে, নতুন চামড়া গজাবে। তার মানে কি নতুন সেল আস্তে আস্তে সেখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে সেলগুলো তোমার নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গেল,
সেই সেলগুলো কিন্তু রিপ্লেস হয়ে যায়, বুঝতে পারলে? ওল্ড অ্যান্ড ওয়ার্ন আউট সেলস আর কন্টিনিউয়াসলি রিপ্লেসড বাই নিউ সেলস। পুরনো সেলগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নতুন সেল দিয়ে রিপ্লেস হয়ে যায়, বুঝতে পারলে? আমাদের যে জায়গাটা ধরো আমাদের ছুলে যায় বা পড়ে গেছি আমরা, ধরো চামড়াটা ছুলে গেছে জায়গাতে, বা কোনো কারণেই হোক সেই জায়গাটা ধরো নষ্ট হয়ে গেছে, তো সেটা কি নিজে থেকেই তো চামড়া হয়ে যায়, তাই না? নিজে থেকেই চামড়া হয়ে যাবে এমন তো নয়, সেই জায়গাটা ওরকমই থাকবে। কোনো জায়গায় ধরো কেটে গেল, যদি রক্ত বেরোচ্ছে, সেই জায়গায় চামড়াটা ধরো উঠে গেছে, তো কয়েকদিন পর কি নিজে থেকেই সেই চামড়া হয়ে যাবে। তার মানে কি চামড়া হয়ে যাচ্ছে মানে কি সেখানে নতুন সেল নিজে থেকেই রিপ্লেস হয়ে যাচ্ছে। সেই জায়গায় সেল ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, যেহেতু পড়ে গেছো তুমি বা হাতটা কেটে গেছে কোনো কারণে, তো সেই সেলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই সেলগুলো রিমুভ হয়ে গিয়ে সেগুলোকে কন্টিনিউয়াসলি নতুন একটা সেল রিপ্লেস করে দেবে, বুঝতে পারলে? তার মানে ওল্ড অ্যান্ড ওর্ন আউট সেলস আর কন্টিনিউয়াসলি রিপ্লেসড বাই নিউ সেলস, এটা হতেই থাকবে, ঠিক আছে? তাহলে কী লিখবো আমরা? ওল্ড অ্যান্ড ওর্ন আউট, মানে যে সেলগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ সেলস যেগুলো, তুমি ড্যামেজও লিখতে পারো, ওল্ড অ্যান্ড ড্যামেজ সেলস আর continuously replaced by new cells, replaced by new cells, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম যে আমাদের বডিতে যে বা লিভিং অর্গানিজমে, প্লান্ট হোক, অ্যানিম্যাল হোক, হিউম্যান বিংস হোক, আমাদের কি প্রচুর সেল আছে, তাই তো? এই প্রত্যেকটা সেল কিন্তু একটার সঙ্গে একটা জয়েন হয়, মানে অনেকগুলো সেল একটার সঙ্গে একটা জয়েন হবে। জয়েন হয়ে কি তৈরি করে বলো তো? টিস্যু। জয়েন হয়ে তৈরি করে টিস্যু। তার মানে কি টিস্যু? কি টিস্যু হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ সেলস, অনেকগুলো সেল একসঙ্গে জয়েন হলো, জয়েন হয়ে তৈরি করে টিস্যু, ঠিক আছে? যেরকম সেল একটা কম্পোনেন্ট আমি বললাম, টিস্যু একটা কম্পোনেন্ট, জেনে রাখবে। এটা তোমরা হায়ার ক্লাসে পড়বে, এখন তোমার টিস্যু কি জানার দরকার নেই, এটা হায়ার ক্লাসে পড়বে। এখন শুধু জেনে রাখো যে অনেকগুলো সেল যখন একটার সঙ্গে একটা কম্বাইন হয় তখন তৈরি হয় টিস্যু। টিস্যু একটা কম্পোনেন্ট, যেরকম সেল একটা কম্পোনেন্ট, লিভিং অর্গানিজমের টিস্যু একটা কম্পোনেন্ট। টিস্যু ইজ নাথিং বাট ইট ইজ দ্য কম্বিনেশন অফ সেলস, ঠিক আছে? হোয়েন মেনি সেলস টুগেদার কম্বাইন দে ফর্ম আ টিস্যু, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো টিস্যু যখন কম্বাইন হয়ে তৈরি করে হচ্ছে অর্গ্যান। অনেকগুলো টিস্যু একসঙ্গে কম্বাইন হয়ে তৈরি করবে অর্গ্যান। যেমন আমাদের বডিতে অনেকগুলো অর্গান আছে, আমরা জানি কিডনি আছে, লাংস আছে, হার্ট আছে, প্রত্যেকটা আলাদা আলাদা অর্গান। তার মানে এই অর্গানগুলোতে কী আছে? প্রচুর টিস্যু আছে, বুঝতে পারলে? তাহলে অনেকগুলো টিস্যু কম্বাইন হয়ে তৈরি হয় অর্গান। তার মানে অর্গান ইজ নাথিং বাট দে আর দ্য কম্পোনেন্ট অফ টিস্যুজ অর কম্বিনেশন অফ টিস্যুজ, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই অবধি হলো। আমরা পড়লাম ডিসকভারি অফ সেলস, পড়লাম সেলসের বেসিক আইডিয়া, পড়লাম সেলসের এই যেগুলো পয়েন্টগুলো লিখলাম, এগুলো সেলের প্রত্যেকটাই প্রপার্টি, ঠিক আছে? চলে আসি এরপরে ডাইভার্সিটি ইন সেলস। ডাইভার্সিটি ইন সেলস, দেখো ডাইভার্সিটি ইন সেলস মানে সেলসগুলো কিন্তু প্রত্যেকটা সেলে কিন্তু একরকম হয় না, তাদের শেপ, তাদের সাইজ আলাদা আলাদা হয়, ডিফার করে, ভ্যারি করে, তাই তো? মানে হিউম্যান বিংসের যা সেল, যা শেপ বা সাইজ, প্লান্টের কিন্তু সেল বা শেপ সাইজ কিন্তু একরকম নাও হতে পারে, অ্যানিমালসদেরও একরকম নাও হতে পারে। হ্যাঁ, সেলস আছে, যেহেতু আমরা সবাই লিভিং অর্গানিজম, প্লান্ট, অ্যানিম্যাল, হিউম্যান বিং সবাই লিভিং অর্গানিজম, আমাদের বডিতে সেলস ডেফিনেটলি আছে, কিন্তু প্রত্যেকটা সেলই যে একরকম হবে তার কিন্তু কোনো মানে নেই, ভ্যারিয়েশন থাকতেই পারে, সেটাকেই আমরা বলবো ডাইভার্সিটি, বুঝতে পারলে? দেখো তোমাদের বইতে লেখা আছে, বইটা খোলো, দেখো ওখানে লেখা আছে, দেয়ার ইজ আ গ্রেট ভ্যারিয়েশন ইন দ্য নাম্বার, শেপ অ্যান্ড সাইজ অফ সেলস ইন ভেরিয়াস অর্গানিজম। অর্গানিজমে কিন্তু সেলের নাম্বারও আলাদা, শেপও আলাদা, সাইজও আলাদা। মানে হিউম্যান বডিতে যতগুলো সেল থাকবে, প্লান্টে কিন্তু ততগুলো সেল থাকে না, আবার প্লান্টে যতগুলো থাকে অ্যানিমালে কিন্তু অতগুলো সেল থাকে না, নাম্বারটা ভ্যারি করে, প্লাস সেলের শেপ সাইজও কিন্তু ভ্যারি করে, যেটাকে বলা ডাইভার্সিটি, ঠিক আছে? ওই জন্যই লিখেছি হেডিং ডাইভার্সিটি ইন সেলস। এরপরে দেখো কী লিখেছে, ফর এক্সাম্পল অর্গানিজমস সাচ এস ব্যাকটেরিয়া আর মেড আপ অফ আ সিঙ্গেল সেল, whereas হিউম্যান বিংস আর মেড আপ অফ বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ সেলস। তার মানে কি হিউম্যান বিংসের মধ্যে কতগুলো সেল থাকে? বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ সেলস, মানে ভাবতে পারছো কত সেল রয়েছে? বিলিয়ন্স অফ সেলস। আর ব্যাকটেরিয়াতে কি থাকে? সিঙ্গেল সেল, মানে একটাই সেল থাকে। ব্যাকটেরিয়াও তো লিভিং অর্গানিজম, তো ব্যাকটেরিয়াতে কি থাকে? একটাই সেল, সিঙ্গেল সেল, মানে একটা সেলই থাকবে, ওই একটা সেলই সব কাজ করবে, ঠিক আছে? যেখানে হিউম্যান বিংসের কি প্রচুর সেল আছে, বিলিয়ন্স অফ সেলস, ঠিক আছে? আর তাহলে বুঝতে পারছো যে নাম্বার অফ সেল কিন্তু ভ্যারি করছে। আচ্ছা, এরপরে দেখো কী দিয়েছে, অলসো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেলস দ্যাট মেক আপ অ্যান অর্গানিজম, মানে ডিফারেন্ট টাইপের সেল আছে। আমাদের
প্রত্যেকটা বডির সব জায়গায় কিন্তু একই রকম সেল থাকে না। যেমন ধরো তোমার লেগে বা পায়ে যেরকম সেল আছে হাতে সেরকম সেল নেই, আবার হাতে যেরকম সেল আছে ধরো চেস্টে সেরকম সেল নেই, আছে কিন্তু টাইপটা আলাদা। বুঝতে পারলে? আছে ডেফিনেটলি, কিন্তু টাইপটা আলাদা, সেটাই বলতে চাইছে। আচ্ছা, এরপরে কি লিখেছে, ফর ইনস্ট্যান্স হিউম্যান বিংস আর মেড আপ অফ ব্লাড সেলস, স্কিন সেলস, বোন সেলস, রিপ্রোডাক্টিভ সেলস অ্যান্ড সো অন। প্রচুর সেল আছে, কারণ আমাদের হিউম্যান বডি খুব কমপ্লিকেটেড স্ট্রাকচার, মনে রাখবে। প্লান্টের কিন্তু স্ট্রাকচারটা সিম্পল, অ্যানিমালের স্ট্রাকচারটা সিম্পল, কিন্তু হিউম্যান বডি স্ট্রাকচার কিন্তু কমপ্লিকেটেড। আমাদের হিউম্যান বডিতে কিন্তু প্রচুর কাজ হয়, রেসপিরেশন থেকে শুরু করে, ডাইজেশন থেকে শুরু করে, রিপ্রোডাকশন থেকে শুরু করে, প্রচুর। তার মানে প্রত্যেকটা ফাংশনের জন্য কিন্তু দেয়ার আর মিলিয়ন্স অফ সেল ইনভলভ, প্রচুর সেল ইনভলভ আছে। ঠিক আছে, তো এই জন্য দেখবে এখানে লেখা আছে যে হিউম্যান বিংসের মধ্যে প্রচুর সেল আছে, ব্লাড সেল আছে, স্কিন সেল আছে, রিপ্রোডাকশন সেল আছে, বোন সেলস আছে, ডাইজেস্টিভ সেলস আছে, অনেক সেল রয়েছে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্লান্টে তুমি পাবে না, তাদের কিন্তু স্ট্রাকচারটা আমাদের থেকে অনেক সিম্পল। অ্যানিমালসেরও কমপ্লিকেটেড, প্লান্টের একমাত্র সিম্পল, কিন্তু অ্যানিমালের থেকেও কমপ্লিকেটেড হচ্ছে হিউম্যান বিংসরা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো লেখা আছে সিমিলারলি দ্য সেলস ইন ডিফারেন্ট পার্টস অফ আ প্লান্ট ডিফার গ্রেটলি ডিপেন্ডিং অন দেয়ার ফাংশন। মানে প্লান্টের যে সেল, প্লান্টের পার্ট অনুযায়ী কিন্তু সেল আলাদা। যেরকম প্লান্টে লিফে যেরকম সেল থাকবে, রুটসে সেরকম সেল থাকবে না, আবার রুটসে যেরকম সেল থাকবে ফ্লাওয়ারে সেরকম সেল থাকবে না, সব ডিফারেন্ট ডিফারেন্ট, আলাদা আলাদা। এটা আমাদের হিউম্যান বডিতেও আছে, অ্যানিম্যালেও আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনের জন্যই বলা হয় ডাইভার্সিটি ইন সেলস। সেলস ডিফার করে, অ্যানিম্যাল থেকে প্লান্টে একরকম, হিউম্যান বিংসে একরকম। এরপরে চলে আসি শেপ অফ সেলস। প্রথম যে ডাইভার্সিটি, সেলের শেপ। দেখো লেখা আছে সেলস শো আ লট অফ ভ্যারিয়েশন ইন শেপ। শেপের প্রচুর ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায় সেলের। অলদো মোস্ট ইউনিসেলুলার অর্গানিজমস মেনটেন আ কনস্ট্যান্ট শেপ থ্রু আউট দেয়ার লাইফ, সাম অর্গানিজম সাচ এস অ্যামিবা কিপ অন চেঞ্জিং দেয়ার শেপ। দেখো এখানে লেখা আছে ইউনিসেলুলার অর্গানিজম, আমরা এখানে পড়বো, একটা পড়বো হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, একটা পড়বো মাল্টিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম কাকে বলে? ইউনিসেলুলার অর্গানিজম মানে হচ্ছে যে সমস্ত অর্গানিজমে একটাই সেল থাকে, সিঙ্গেল সেল, তাদেরকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম, কারণ একটাই সেল থাকে, ওদেরকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজম কারা? মাল্টিসেলুলার অর্গানিজম মানে যার মধ্যে মোর দ্যান ওয়ান সেল, একটার বেশি সেল থাকবে, তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। যেরকম আমরা সবাই, মানে হিউম্যান বিংস, তারপরে ধরো প্লান্ট, অ্যানিম্যালস, এরা সবাই মাল্টিসেলুলার, প্রচুর সেল আছে, একটার বেশি সেল আছে, আমরা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। তো এখানে দেখো কী বলেছে, কিছু কিছু অর্গানিজম আছে তারা কিন্তু নিজেদের শেপটা, মানে সেলের শেপটা কিন্তু পাল্টাতে পারে। দেখো এখানে লেখা আছে, যেমন ধরো অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এমন একটা অর্গানিজম যারা কিন্তু নিজেদের শেপ, মানে সেলের শেপ কিন্তু পাল্টাতে পারে। অ্যামিবা এরা কিন্তু নিজেদের সেলের শেপটা পাল্টাতে পারে। ঠিক আছে, এরাও কিন্তু তোমার ইউনিসেলুলার অর্গানিজম। দেখবে লেখা আছে অল দ্য মোস্ট ইউনিসেলুলার অর্গানিজমস মেনটেন আ কনস্ট্যান্ট শেপ থ্রু আউট দেয়ার লাইফ, সাম অর্গানিজমস সাচ এস অ্যামিবা কিপ অন চেঞ্জিং দেয়ার শেপ। মাল্টিসেলুলার অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অফ দ্য ডিফারেন্ট শেপ। মানে মাল্টিসেলুলার অর্গানিজম কি, আমরা এরা প্রত্যেকেই মাল্টিসেলুলার অর্গানিজম, হিউম্যান বিংস, প্লান্ট, অ্যানিমালস, বিকজ দে কন্টেন মোর দ্যান ওয়ান সেলস। প্রচুর সেল থাকে, ওই জন্য তারা মাল্টিসেলুলার অর্গানিজম। তো মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে কি প্রচুর সেল থাকে, তারা কিন্তু শেপ আলাদা আলাদা হয়, ফাংশনও আলাদা আলাদা হয়। বুঝতে পারলে? তাদের কাজটাও আলাদা আলাদা থাকে। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে মাল্টিসেলুলার অর্গানিজমে যেহেতু অনেকগুলো সেল থাকে, তাদের স্ট্রাকচারগুলো কীরকম হতে পারে। কিছু কিছু সেল আছে যাদের স্ট্রাকচারটা ইররেগুলার, কিছু কিছু সেল আছে তাদের স্ট্রাকচারটা হচ্ছে ওভাল। ঠিক আছে, কিছু কিছু সেল আছে তাদের স্ট্রাকচারটা হচ্ছে অবলং, আমি এক এক করে বলছি। আবার কিছু সেল আছে তাদের স্ট্রাকচারটা হচ্ছে ইলংগেটেড। অবভিয়াসলি এগুলো সব হচ্ছে এই মাল্টিসেলুলারের মধ্যেই পড়বে, ইউনিসেলুলারের মধ্যে পড়বে না, কারণ ইউনিসেলুলারে একটাই সেল থাকে। তো ভ্যারিয়েশন ম্যাক্সিমাম দেখা যায় তোমার মাল্টিসেলুলারে, যেখানে অনেকগুলো সেল আছে। আর কী হতে পারে, আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার থ্রেড লাইক, সুতোর মতো, থ্রেড লাইক, এতগুলো তোমার শেপ হতে পারে। তো প্রথমে চলে আসি ইররেগুলারে। ইররেগুলারে দেখো, ইররেগুলার মানে হচ্ছে যে সেলগুলোর কোনো ফিক্স শেপ নেই, ডেফিনাইট কোনো একটা শেপ নেই, ইররেগুলার শেপ রয়েছে। বুঝতে পারলে? কোনো একটা ফিক্স শেপ নেই, তাদেরকে বলা হয় ইররেগুলার শেপ সেল। ফর এক্সাম্পল যেমন ধরো অ্যামিবা, একটু আগে যে বললাম, অ্যামিবা কী করতে পারে, নিজেদের সেলের শেপটা কিন্তু পাল্টাতে পারে, টাইম টু টাইম পাল্টাতে পারে। তার মানে রেগুলার নয়, ফিক্স নয়, তার মানে ইররেগুলার। যেমন ধরো হোয়াইট ব্লাড সেল,
WBC পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এটা এক ধরনের সেল যেটা ব্লাডে পাওয়া যায়, ঠিক আছে। অ্যামিবা আর WBC হোয়াইট ব্লাড সেল, এদের কিন্তু শেপটা রেগুলার হয় না, মানে ফিক্স থাকে না। চলে আসি এরপরে ওভাল শেপ দেখা যায় কিসে না, ওভাল শেপ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস বলে একটা অর্গানিজম আছে, তাদের সেলের শেপটা কিন্তু ওভাল শেপ। স্পেলিংটা একটু অন্যরকম, একটু কমপ্লিকেটেড স্পেলিং, আমি লিখছি দেখো কি বললাম, ক্ল্যামাইডোমোনাস, স্পেলিংটা দেখো CHLAMYDOMONAS, এই হচ্ছে স্পেলিংটা ভালো করে দেখবে। প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এই যে অর্গানিজমটা, এর সেলের শেপটা কিন্তু ওভাল। স্পেলিং কি? CHLAMYDOMONAS, ক্ল্যামাইডোমোনাস। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসি অবলং শেপ কোন দেখতে পাবে কোন অর্গানিজমে? প্যারামেসিয়াম বলে একটা সেল রয়েছে, প্যারামেসিয়াম বলে একটা অর্গানিজম রয়েছে, যাদের তোমার কি হয়, সেলের যে শেপটা, সেই সেলের শেপটা কি হয়, অবলং টাইপের, মানে এরকম অনেকটা, এমনি অনেকটা অবলং টাইপের, ঠিক আছে। নাম হচ্ছে প্যারামেসিয়াম, এটা অবলং টাইপের সেল হয়। নেক্সট আসছে ইলংগেটেড মানে হচ্ছে এক্সটেন্ডেড। ইলংগেটেড কথার মানে হচ্ছে এক্সটেন্ডেড, মানে বেড়ে যায় শেপটা, ঠিক আছে। ইলংগেটেড সেল মানে এখানে আমাদের বডিতেই আছে মাসেল সেল, আমাদের হিউম্যান বডিতেই আছে এই ইলংগেটেড টাইপের সেল, নাম হচ্ছে মাসেল সেল। আমাদের হিউম্যান বডিতেই থাকে মাসেল সেলস, এটা ইলংগেটেড সেল, ঠিক আছে। মাসেল সেলগুলো হচ্ছে ইলংগেটেড সেল, মনে থাকবে, মানে এক্সটেন্ডেড সেল। মানে এদেরকে তুমি বলতে পারো ইলংগেটেডও হয় আবার কন্ট্রাক্টেডও হয়। মানে এই যে মাসেল সেল যেটা আমি বলছি ইলংগেটেড, এরা এই মাসেল সেল কিন্তু ইলংগেটেডও হয় আবার কন্ট্রাক্টাইলও হয়। অ্যান্ড কন্ট্রাক্টাইল এই মাসেল সেল ইলংগেটেডও হয়, কন্ট্রাক্টাইল হয়, দুরকমই হয়। যখন দরকার পড়ে তখন ইলংগেটেড হয়ে যায়, এক্সটেন্ডেড হয়ে যায়, মানে লম্বা হবে। আবার যখন দরকার পড়ে তখন কন্ট্রাক্ট হয়ে যাবে, শর্টার হবে, ছোট হয়ে যাবে। যখন দরকার পড়বে তখন লঙ্গার হবে, মানে ইলংগেটেড। আবার যখন দরকার পড়বে তখন কন্ট্রাক্টাইল হবে, মানে কি কন্ট্রাক্ট হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওরা ডিপেন্ড করে ফাংশনের ওপরে, বডি ফাংশনের ওপরে, ঠিক আছে। এর জন্য কিন্তু আমরা মানে এই যে কন্ট্রাক্টাইল আর তোমাকে ইলংগেটেড বললাম, লঙ্গার আর শর্টার বললাম, দিস হেল্প দ্য মাসেল ফর দ্য মুভমেন্ট অফ বোনস, মানে বোনসের মুভমেন্টটা হেল্প হয় এর জন্য, এই মাসেলের এরকম প্রপার্টির জন্য, যে কখনো লঙ্গার কখনো শর্টার, ডিপেন্ড করে ফাংশনের ওপরে। অ্যান্ড দিস হেল্পস দ্য মুভমেন্ট অফ বোনসের মুভমেন্টে হেল্প হয় এর জন্য, ঠিক আছে। লাস্ট ক্যাটাগরি চলে আসি থ্রেড লাইক শেপ কীরকম হয়? নার্ভ সেল, আমাদের বডিতে যে নার্ভ সেল আছে, সেই নার্ভ সেল হচ্ছে থ্রেড লাইক, মানে সুতোর মতো হয়, লম্বা, থ্রেড লাইক, লং অ্যান্ড থ্রেড লাইক, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখবে তোমাদের বইতে লেখা আছে, দেখো লেখা আছে সেলস ইন দ্য আউটার লেয়ার অফ স্কিন অফ অ্যানিমালস লাইক ফ্ল্যাট হুইচ হেল্প টু কভার আ লার্জ এরিয়া। মানে এই যে আমাদের বডিতে যে স্কিন রয়েছে না, আমাদের হিউম্যান বডিতে যে স্কিন আছে, অ্যানিমালসদের যে স্কিন রয়েছে, এই স্কিনটাও কিন্তু ওয়ান টাইপ অফ সেল। কারণ স্কিনটা কি অ্যাকচুয়ালি কভার করে আমাদের যে বডির যে ভেতরের পার্টটা, সেই ভেতরের পার্টটায় কভার করা হচ্ছে স্কিন, বুঝতে পারো? তো স্কিনের ওপরেও প্রচুর সেলস আছে, তাই না? সেই সেলসগুলো কীরকম না, সেই সেলসগুলো হচ্ছে ফ্ল্যাট। আমাদের স্কিনের ওপরে যে সেলসগুলো আছে, সেই সেলগুলো হচ্ছে ফ্ল্যাট। শুধু আমাদের নয়, অ্যানিমালসদেরও তাই। অ্যানিমালসদের বা আমাদের হিউম্যান বিংসদের যে স্কিনটা কি আমাদের গোটা বডিটাকেই কভার করে, একদম আউটার লেয়ারের মতো কভার করে। সেই সেলের ওপরে যে স্কিনগুলো থাকে, সেই স্কিনের ওপরে যে সেলগুলো থাকে, সেই সেলগুলো হচ্ছে ফ্ল্যাট, বুঝতে পারলে? প্লান্টে কি হয় না, প্লান্টের সেলগুলো কিন্তু তোমার ফ্ল্যাট হয় না এরকম। আমাদের অ্যানিমালসদের যেরকম স্কিনের ওপরে যে সেলগুলো থাকে, সেই সেলগুলো ফ্ল্যাট হয়, যেহেতু অনেকটা এরিয়া কভার করে স্কিন, বডিটাকে কভার করার জন্য। প্লান্ট বা অ্যানিমালসের তোমার কিন্তু এই প্লান্টের কিন্তু সেলগুলো তোমার এরকম হয় না, তোমার ফ্ল্যাট হয় না। প্লান্টের যে স্কিনের সেল, সেই সেলগুলো দুরকম বা তিন রকম হতে পারে। যেমন ধরো রাউন্ড হতে পারে, ঠিক আছে, ওভাল হতে পারে, বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে। এগুলো কিন্তু প্লান্টের জন্য বললাম। আর এই ফ্ল্যাট যেটা বললাম, সেটা অ্যানিমালস
বা হিউম্যান বিংসের জন্য বললাম, যে হিউম্যান বিংস বা অ্যানিমালসদের স্কিনের ওপরে যে সেলগুলো থাকে সেই সেলগুলো ফ্ল্যাট হয়, আর প্লান্টের রাউন্ডও হতে পারে, ওভালও হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে। ঠিক আছে, আচ্ছা সেলস কি করে না, সেলস ক্যারি ওয়াটার অ্যান্ড ফুড, দে আর লং অ্যান্ড থিন। সেলসের মেন কাজ কি, ওয়াটার আর ফুডটা ক্যারি করা, বুঝতে পারলে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানে বা ডিফারেন্ট ডিফারেন্ট সেলে পৌঁছে দেওয়া, ওয়াটার আর ফুড পৌঁছে দেওয়া, কারণ সেল তো লিভিং অর্গানিজম না, উইদাউট ওয়াটার উইদাউট ফুড কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সেজন্য সেলসের মেন কাজ হচ্ছে ওয়াটার ফুডটা ক্যারি করা, দ্য সেলস দ্যাট ক্যারি ওয়াটার অ্যান্ড ফুড। ঠিক আছে, আচ্ছা এবার যে সেলগুলো ওয়াটার আর ফুড ক্যারি করে সেই সেলসগুলো জেনারেলি খুব লম্বা হয় আর খুব পাতলা হয়, দে আর লং অ্যান্ড থিন, দে আর লং অ্যান্ড থিন। কোন সেলগুলো লং আর থিন হয়, সেলস দ্যাট ক্যারি ওয়াটার অ্যান্ড ফুড। সব সেল কিন্তু ওয়াটার আর ফুড ক্যারি করে না, কিছু কিছু সেল আছে যারা ওয়াটার আর ফুড ক্যারি করে দিয়ে অন্য সেলে পৌঁছে দেয়, বুঝতে পারলে, মানে ক্যারিয়ার হিসেবে কাজ করে। তো সেই সেলগুলো হচ্ছে লং অ্যান্ড থিন, বুঝতে পারলে। প্রত্যেকটা সেলেরই কিন্তু ফুড আর ওয়াটার দরকার, উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার কিন্তু সার্ভাইভ করতে পারবে না। এবার প্রত্যেকটা সেলে কিন্তু অ্যাজ আ ক্যারিয়ার কাজ করে না, ওয়াটার অ্যান্ড ফুড ক্যারি করে না, কিছু কিছু সেল ক্যারি করে দিয়ে অন্য সেলে পৌঁছে দেয় তারা। তো সেই সেলগুলোই হচ্ছে লং অ্যান্ড থিন। আচ্ছা এরপরে চলে আসি আমি সাইজ, শেপ তো হলো, সেলের শেপ আমরা পড়লাম। এরপরে চলে আসবো আমরা সেলের সেকেন্ড ডাইভার্সিটি বা সেকেন্ড ভ্যারিয়েশন, সাইজ। দেখো কি লেখা আছে, বেশিরভাগ সেলই হচ্ছে মাইক্রোস্কোপিক, মোস্ট সেলস আর মাইক্রোস্কোপিক, দেয়ার সাইজ ইজ মেজার্ড ইন মাইক্রোমিটার অর মাইক্রন। সেলের সাইজ কিসে মেজার করা হয়, মাইক্রোমিটার। এতটাই ছোট সেল যে তাদের সাইজটা মেজার করা হয় মাইক্রোমিটার্স বা মাইক্রন, মাইক্রোমিটার্স বা মাইক্রন। সিম্বলটা হচ্ছে এরকম, এই হচ্ছে সিম্বল। সেল এতটাই ছোট, যেহেতু মাইক্রোস্কোপে দেখতে হয়, তো ওদের সাইজটা মেজার করা হয় ইন মাইক্রোমিটার্স অর মাইক্রন। ঠিক আছে, আচ্ছা 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 1/1000 অফ আ মিলিমিটার। দেখো লেখা আছে, মানে 1 মাইক্রন হচ্ছে মিলিমিটারের 1000, মানে কতটা ছোট ভাবো, মিলিমিটারের 1000 হচ্ছে 1 মাইক্রন। ঠিক আছে, দ্য অ্যাভারেজ সেল সাইজ রেঞ্জেস ফ্রম 3 to 30 মাইক্রন। মানে নর্মাল যে সেল, যে কোনো সেলই হোক, অ্যাভারেজ তার সাইজটা তোমার মোটামুটি এই রেঞ্জের মধ্যেই থাকে, সেটা প্লান্ট সেল হোক, হিউম্যান সেল হোক বা অ্যানিম্যালের সেল হোক, যে লিভিং অর্গানিজমেরই সেল হোক না কেন, মোটামুটি যে কোনো সেলেরই তোমার অ্যাভারেজ যে সাইজ সেটা রেঞ্জ থাকে তোমার 3 থেকে 30 মাইক্রন। এই 3 থেকে 30 মাইক্রনের মধ্যেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লেখা আছে, দ্য স্মলেস্ট সেলস আর দোজ অফ ব্যাকটেরিয়া হুইচ রেঞ্জ ফ্রম 0.2 to 0.5 মাইক্রন ডায়ামিটার। মানে 0.2 থেকে 0.5, মানে কতটা ছোটো ভাবো, 0.2 থেকে 0.5 মাইক্রন ডায়ামিটার হয়। এতটাই ছোট কাদের হয়, এটা হয় তোমার ব্যাকটেরিয়ায় যে সেলগুলো থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে যে সেলগুলো থাকে, মানে অ্যাকচুয়ালি স্মলেস্ট, এর থেকে ছোটো বোধহয় আর হয় না। স্মলেস্ট সেল কোথায় পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি লেখা আছে, দ্য স্মলেস্ট সেলস ইন হিউম্যান বিংস আর দ্য রেড ব্লাড সেলস। এটা মনে রাখবে, মানে আমাদের হিউম্যান বিংস, আমাদের বডিতে যদি আমি বলি, আমাদের বডিতে সবথেকে স্মলেস্ট সেল হচ্ছে রেড ব্লাড সেল, এটাকে বলে আরবিসি। রেড ব্লাডে থাকে, যেরকম ডাব্লিউবিসি একটু আগে বললাম, হোয়াইট ব্লাড সেল ব্লাডে থাকে, সেরকম আরবিসি এটাও ব্লাডে থাকে, রেড ব্লাড সেলস। আমাদের বডিতে এই আরবিসি বা রেড ব্লাড সেলই হচ্ছে সাইজে সবথেকে ছোট। তো যদি কোয়েশ্চেন করে যে আমাদের বডিতে সবথেকে স্মলেস্ট সেল কোনটা, আমি বলবো আরবিসি। আর আমাদের বডিতে যদি না বলে তাহলে আমরা বলবো ব্যাকটেরিয়া। এমনিতে সবথেকে স্মলেস্ট সেল হচ্ছে ব্যাকটেরিয়া, তুমি সাইজ দেখতে পাচ্ছ 0.2 থেকে 0.5 মাইক্রন ডায়ামিটার হয়। কিন্তু আমাদের হিউম্যান বডিতে যদি বলে দেয় তখন আমি কিন্তু আরবিসি বলবো, বুঝতে পারলে। আচ্ছা যদি বলা হয় যে তোমার সবথেকে লার্জেস্ট সেল, তাহলে লার্জেস্ট সেলের এক্সাম্পল হচ্ছে, আমি যদি এখানে দেখি হেন্স এগ, মুরগির ডিম, হেন্স এগ। দেখো এখানে লেখা আছে, a hen's egg measures about 6 centimeter in length and that of an ostrich measures about 23 centimeter. A cell may be as long as 3 meter such as the nerve cell of an elephant. মানে হেন্স এগের এদের সেলের যে মানে মুরগির যে ডিম, ওই ডিমটাও তো একটা সেল। তো হেন্স এগ বা সেই সেলের মেজারমেন্ট হচ্ছে 6 সেন্টিমিটার লেন্থে। ঠিক আছে, আর যেখানে অস্ট্রিচের
ডিম, মানে অস্ট্রিচ একটা পাখি সবাই জানো, অস্ট্রিচের যে ডিম ওর মেজারমেন্ট হয় 23 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট সেল, এর থেকে বড় হয় না, লার্জেস্ট সেল। আমাকে যদি কোয়েশ্চেন করে যে লার্জেস্ট সেল নাম কি, যদি জানতে চাই আমরা বলবো অস্ট্রিচ, অস্ট্রিচের ডিম, অস্ট্রিচ এগ 23 সেন্টিমিটার মেজারমেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লেখা আছে আর সেল মে বি অ্যাজ লং অ্যাজ 3 মিটার, মানে সেলটা কিন্তু 3 মিটার অবধি লম্বা হতে পারে। যেরকম আমরা দেখছি যে হেন্স এগ 6 সেন্টিমিটার লেন্থে হয়, অস্ট্রিচের এগ হচ্ছে সবথেকে লার্জেস্ট সেল 23 সেন্টিমিটার লেন্থে হয়, সেরকম সেলের কিন্তু তোমার 3 মিটার অবধি লম্বা হতে পারে। দেখো লেখা আছে আর সেল মে বি অ্যাজ লং অ্যাজ 3 মিটার, 3 মিটার অবধি সেল লম্বা হতে পারে, সাচ অ্যাজ নার্ভ সেল অফ অ্যান এলিফ্যান্ট, যেরকম এলিফ্যান্টের নার্ভ সেল, এলিফ্যান্টের নার্ভ সেল কিন্তু আপ টু 3 মিটার অবধি লম্বা। তো এই ডেটাগুলো পড়বে, এগুলো কাজে লাগবে এমসিকিউতে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্মলেস্ট সেল হিউম্যান বডি পড়লাম, স্মলেস্ট সেল পড়লাম, ব্যাকটেরিয়ার যেটা পড়লাম, আর লার্জেস্ট সেলও পড়লাম। এরপরে চলে আসি নাম্বার অফ সেলস। নাম্বার অফ সেলস, নাম্বার অফ সেলস দেখো কি লেখা আছে, সাম অর্গানিজমস আর মেড আপ অফ আ সিঙ্গেল সেল হোয়াইল সাম আর মেড আপ অফ মেনি সেল। তার মানে কি যারা সিঙ্গেল সেল দিয়ে তৈরি তাদেরকে কী বলে, ইউনিসেলুলার অর্গানিজম, একটাই সেল আছে। আর যাদের মধ্যে অনেকগুলো সেল আছে তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। তারা দেখো লেখা আছে অর্গানিজমস আর মেড অফ আ সিঙ্গেল সেল আর কল্ড ইউনিসেলুলার অর্গানিজম। যেরকম এক্সাম্পল দেখো দিয়েছে অ্যামিবা আছে, প্যারামেসিয়াম আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, এগুলো অলরেডি আমি একটু আগেই বললাম। ইউনিসেলুলার অর্গানিজমও বলেছি, মাল্টিসেলুলার অর্গানিজমও বলেছি, শুধু এক্সাম্পলটা এখানে দেখো দেওয়া আছে। ইউনিসেলুলার অর্গানিজম মানে হচ্ছে যারা একটা সেল দিয়ে তৈরি, এক্সাম্পল আছে অ্যামিবা হতে পারে, প্যারামেসিয়াম হতে পারে, ক্ল্যামাইডোমোনাস হতে পারে, এগুলো সব একটু আগে আমি দেখালাম স্পেলিং সহ। অ্যামিবা, প্যারামেসিয়াম, ক্ল্যামাইডোমোনাস এগুলো সব হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, একটাই সেল আছে। আর যাদের অনেকগুলো সেল আছে তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, যেরকম প্লান্ট আছে, অ্যানিম্যাল আছে, হিউম্যান বিংস আছে, এরা সবাই মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে এগুলো হচ্ছে নাম্বার অফ সেলস, বুঝতে পারলে? নাম্বার অফ সেলের উপর বেস করে ইউনিসেলুলার অর্গানিজমও হয়, মাল্টিসেলুলার অর্গানিজমও হয়, বুঝতে পারলে? আচ্ছা তোমাদের এরপরে দেখো একটা বক্সের মতো দেওয়া আছে, নাম্বার অফ সেলসের পরে দেখো একটা বক্সের মতো করা আছে, চেক ইউর প্রগ্রেসের আগে এই বক্সটা পড়ো। কী আছে দেখো, দ্য সেলস ইন এ হিউম্যান বডি হ্যাভ ডিফারেন্ট লাইফ স্প্যান বেসড অন দেয়ার টাইপ অ্যান্ড ফাংশন। আমাদের হিউম্যান বডিতে যে সেলস রয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা সেলের টাইপ আর লাইফ স্প্যান, মানে তাদের প্রত্যেকটা সেলের কিন্তু লাইফ স্প্যান আলাদা আলাদা হবে, ডিপেন্ড করে সেলের কাজটা কী, সেলের টাইপটা কী, তারপর ডিপেন্ড করে সেলের লাইফ স্প্যান কিন্তু আলাদা আলাদা হয়, প্রত্যেকটা সেলের লাইফ স্প্যান কিন্তু একরকম হয় না। ঠিক আছে, আচ্ছা দে ক্যান লিভ ফ্রম আ ফিউ ডেজ টু আ ইয়ার, কিছু কিছু সেল আছে মাত্র কয়েকদিন বাঁচে, কয়েকদিন সার্ভাইভ করতে পারে, আবার কিছু কিছু সেল আছে বেশ কয়েক বছরও সার্ভাইভ করতে পারে, ডিপেন্ড করে সেলের টাইপ কী, সেলের কাজটা কী। সার্টেন সেলস অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট লিভ ফর অনলি আ ফিউ ডেজ হোয়াইল সাম আদার টাইপ অফ সেলস ক্যান লিভ আপ টু আ 6 উইকস। মানে আমাদের ডাইজেস্টিভ যে ফাংশন, সেই ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে সেল রয়েছে, ডাইজেশন প্রসেসে পার্টিসিপেট করে যে সেলগুলো, সেই সেলগুলো কয়েকদিন মাত্র বাঁচে। ঠিক আছে, আবার কিছু কিছু সেল আছে তারা কিন্তু অনেক দিন বাঁচতে পারে। দ্য সেলস ইন দ্য প্যাঙ্ক্রিয়াস ক্যান লিভ ফর অ্যাজ লং অ্যাজ আ ইয়ার। প্যাঙ্ক্রিয়াসে যে সেল রয়েছে, আমাদের বডিতে প্যাঙ্ক্রিয়াস একটা অর্গান আছে, সবাই জানি আমরা, সেই প্যাঙ্ক্রিয়াসে যে সেল রয়েছে তারা কিন্তু অনেক দিন বাঁচতে পারে, অনেক বছর বাঁচতে পারে। তার মানে আমাদের হিউম্যান বডি কিন্তু অনেকগুলো সেল দিয়ে তৈরি, আমরা মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলার অর্গানিজম মানে দেয়ার আর নাম্বার অফ সেলস, প্রচুর নাম্বার অফ সেলস আছে, প্রত্যেকটা সেলের কিন্তু লাইফ স্প্যান একরকম নয়, প্রত্যেকটা সেলের লাইফ স্প্যান কিন্তু আলাদা আলাদা। কিছু সেল কয়েকদিন বাঁচে, ফিউ ডেজ, কিছু সেল কয়েক উইক বাঁচে, কিছু কিছু সেল কয়েক বছরও বাঁচতে পারে, ডিপেন্ড করে তার টাইপ কী, তার ফাংশন কী। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম এখানে সেলের। এর পরের দিন আমরা আবার এর পরের থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।